হ্যালো গাইস, বিম কলাম ডিজাইনের থার্ড ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা আহ, আগের ক্লাসেরই কন্টিনিউয়েশন, যেখানে আমরা ব্রেস্ট ভার্সাস আনব্রেস্ট ফ্রেম সম্পর্কে একটু আলোচনা করেই ব্রেস্ট ফ্রেমের ডিজাইন ডিজাইন আসলে অ্যাডিকুয়েসি চেকে চলে যাব। অ্যাডিকুয়েসি চেক বলতে একটা সার্টেইন মেম্বার দেওয়া আছে, মেম্বার ডেজিগনেশন, সাপোর্ট কন্ডিশন, লোড এগুলো দেওয়া আছে, এবং একটা সেকশনও দেওয়া আছে। তো সেই সেকশনটা অ্যাডিকুয়েট কিনা এআইএসসির যে ইকুয়েশন আছে সেই অনুযায়ী সেটা আমরা চেক করব। তো আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসে আমরা এই ধরনের এক্সাম্পলই দেখবো, অ্যাডিকুয়েসি চেক, এরপরে আনব্রেস্ট ফ্রেমও দেখবো, তারপরে আমরা আসলে ডিজাইনে যাব। সো পর্যায়ক্রমে এগুলো আসতে থাকবে। প্রথমে আমরা দেখছি যে ব্রেস্ট ফ্রেম এবং আনব্রেস্ট ফ্রেমের মধ্যে কিছুটা ওই যে মোমেন্ট ম্যাগনিফিকেশনের পার্থক্য থাকবে। সেই জন্য কোনটাকে ব্রেস্ট ফ্রেম বলবো আর কোনটাকে আনব্রেস্ট ফ্রেম বলবো, এবং তার জন্য এআইএসসির কি ইকুয়েশন আছে আমরা সেটা একটু দেখে নিব। As explained in section 6.3, methods of analysis for required strength, there are two types of secondary moments. One is P small delta, that is caused by member deflection, and P capital delta, that is caused by the effect of sway when the member is part of an unbraced frame, that means moment frame. ঠিক আছে। সো আমরা এই দুইটা অলরেডি কিন্তু দেখেছি যে একটা হলো মেম্বার ডিফ্লেকশনের জন্য যেটা হয় সেটা হচ্ছে পি স্মল ডেল্টা, আর একটা হচ্ছে মেম্বার জয়েন্ট ট্রান্সলেশনের জন্য, ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের জন্য, ল্যাটারাল যে ডিসপ্লেসমেন্ট হয় মেম্বার জয়েন্টে স্পেশালি, সেইটা হচ্ছে পি ক্যাপিটাল ডেল্টা আমরা বলবো। তো এই পি ক্যাপিটাল ডেল্টা এটা আসলে ল্যাটারাল লোডের জন্য যেমন হতে পারে, আবার গ্র্যাভিটি লোডের জন্য হতে পারে। আনসিমেট্রিক ফ্রেম যদি হয়, সিমেট্রিক ফ্রেম নয়, তাহলেও ইউনিফর্ম লোডিং থাকলেও সেখানে পি এই ক্যাপিটাল ডেল্টা হতে পারে, তার মানে ফ্রেমটা সুয়ে হতে পারে। আবার সিমেট্রিক্যাল ফ্রেম কিন্তু আনসিমেট্রিক্যাল লোডিং, সেক্ষেত্রেও এই পি ডেল্টা মোমেন্ট, মানে পি ডেল্টা ইফেক্ট হতে পারে, অর্থাৎ ফ্রেমটা সুয়ে হয়ে যেতে পারে। আমার বিশ্বাস আমি এখানে একটু আঁকলে সহজে বোঝাতে পারবো। ধরো এরকমই যদি দুইটা বেতে দুইটা বে নিয়ে আমরা একটা বিল্ডিং কনসিডার করলাম। তো এটা যদি আনসিমেট্রিক হয়, দেখো একটার স্প্যান হচ্ছে 20 ফিট, আর একটার স্প্যান হচ্ছে মাত্র 10 ফিট, তাহলেও যদি আমরা ইউনিফর্মলি সব জায়গায় সেম লোড অ্যাপ্লাই করি, তাহলে এখানে ল্যাটারাল ট্রান্সলেশন হবে। এই এই ফ্রেমটা বাম দিকে যে লেফটওয়ার্ড দিকে বেঁকে যেতে চাইবে, তাহলে জয়েন্টের যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটা হচ্ছে কিন্তু যে ক্যাপিটাল ডেল্টা। আর স্মল ডেল্টা যেটা, সেটা হচ্ছে এই লোডের কারণে মেম্বারের এই যেরকম ডিফর্ম কার্ভ হয়ে যাওয়া যেটা, সেটা হচ্ছে কিন্তু এই যে ডিসপ্লেসমেন্ট, এক কথা মেম্বার ডিফরমেশন, সেটা হচ্ছে স্মল ডেল্টা। মানে এই দুইটার মধ্যে পার্থক্য করা খুব জরুরি। একটা হচ্ছে এই যে মেম্বার ডিসপ্লেস হয়ে যাওয়া, তার অরিজিনাল যে নোট পজিশন ছিল সেই নোট পজিশন থেকে অন্য নোট পজিশনে চলে যাওয়া, এই যে আমরা নোডাল পয়েন্ট গুলো বা জয়েন্ট গুলোর কথা বলতে পারি। ঠিক আছে। সো আমরা এই দুই পদ্ধতির কথা অলরেডি পড়ে আসছি, আগেরটাতে জেনে আসছি যে আমাদের এই দুই ধরনের মোমেন্ট একটা ফ্রেমে আসতে পারে। তো যদি ব্রেস্ট ফ্রেম হয়, এরকম যদি আমরা ব্রেসিং ব্যবহার করি, আমি অন্য কালারে দেখাই, এরকমের যদি ব্রেসিং থাকে, যদি এরকম ব্রেসিং থাকে, ঠিক আছে, এরকম ব্রেসিং থাকে, তাহলে এখানে কিন্তু এই পি ডেল্টা হওয়ার সুযোগ নাই, এটা ল্যাটারালে ডিসপ্লেস করতে পারবে না। আমরা যে ব্রেস্ট ফ্রেম বলি তখন, আহ, ঠিক আছে, স্টিলে বিশেষ করে ব্রেস্ট ফ্রেম ব্যবহার করা হয় বেশি। তো সেক্ষেত্রে পি ডেল্টার আর কোনো সুযোগ নাই, শুধুমাত্র তখন এই পি স্মল ডেল্টা এটা হবে। ঠিক আছে। তো আমরা এখানে একটু পড়ে আগাতে থাকি। বিকজ অফ দিস, টু অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরস মাস্ট বি ইউজড। আমরা এই যে সামনে পড়তে গেলেই বুঝবো যে তাহলে দুইটাকে আলাদা আলাদা ফ্যাক্টর দিয়ে গুণ করে কেন বাড়াতে হবে, আমরা তো যে কোনো একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে মোমেন্টটাকে বাড়িয়ে নিলেই হয়। আহ, কারণ হলো আমি এখানে জাস্ট একটু ইনিশিয়াল আইডিয়াটা দিয়ে যাচ্ছি যে আমাদের এই পি ডেল্টা মোমেন্ট যেটা, যে পি ক্যাপিটাল ডেল্টা, সেটা হবে মেম্বারের সাধারণত এন্ডে, ম্যাক্সিমাম মোমেন্ট হবে ওখানে। আর পি স্মল ডেল্টা যেটা, এটা সাধারণত মোমেন্ট ম্যাগনিফিকেশন হবে মেম্বারের ভিতরে। ঠিক আছে। তাহলে এন্ডে মোমেন্ট এক ধরনের অ্যাম্প্লিফিকেশন হবে, আর মাঝখানে এক ধরনের হবে, এই জন্য দুই ধরনের ফ্যাক্টর দ্বারা দুইটাকে গুণ করে বাড়িয়ে নিতে হবে। এটা হলো জাস্ট একেবারে যদি সহজ ভাষায় কম কথায় বলি, আর ডিটেইল আলোচনা হয়েছে সামনে আমরা পাচ্ছি এখনই।
The AISC specification covers this in Appendix 8, approximate second order analysis. The approach is the same as the one used in ACI building code for reinforced concrete. দ্যাট মিনস এসিআই কোডে যেভাবে এই বিম কলাম, ওখানে তো বিম কলাম বলে না, ওখানে কলামই থাকে, বাট ওখানে যেহেতু কলামে মোমেন্ট আসে, যে ধরনের ট্রিটমেন্টে কলাম রিইনফোর্সড কংক্রিট কলাম ডিজাইন করা হয়, স্টিলও সেই ধরনেরই আসলে অনেকটা করা হবে। ফিগার 6.4 illustrates these two components of deflection. In figure 6.4a, the member is sustained against side sway and the maximum secondary moment is P delta, which is added to the maximum moment within the member. দেখো within the member, মেম্বারের ভিতরে, মেম্বারের ভিতরে আমি দুইটা পড়ে তারপরে ফিগারে যাচ্ছি। If the frame is actually unbraced, তার মানে ল্যাটারাল সুয়ে হতে পারবে, there is an additional component to the secondary moment shown in figure 6.4b that is caused by side sway. This secondary moment has a maximum value P delta which represents an amplification of the end moment. তাহলে দেখো দুইটা হলো এখানে পার্থক্য করার মতো বিষয়। P ক্যাপিটাল ডেল্টা এটা হবে এন্ডে, আর P স্মল ডেল্টা এটা হবে উইথিন দ্য মেম্বার, মেম্বারের ভিতরে। আমি যদি ফিগার 6.4-এ যে একটু দেখিয়ে আসতে চাই, আগের ক্লাসে দেখেছি, বোঝার সুবিধার জন্য আর একবার এখানে দেখছি। এই যে এটা হচ্ছে পি ডেল্টা, কি আছে এই দেখো, মোমেন্ট ম্যাগনিফিকেশনটা হবে হচ্ছে ঠিক মাঝখানে, এন্ডে মোমেন্ট কিন্তু ম্যাগনিফাইড হবে না। এন্ডে মোমেন্ট থাকতে পারে, বাট এই ডেল্টার জন্য ম্যাগনিফিকেশনটা এন্ডে নাও হতে পারে। আর যদি ল্যাটারাল ট্রান্সলেশন হয় তাহলে এটার মোমেন্টের ম্যাগনিফিকেশনটা হবে এই এন্ডেই, মাঝে মাঝেও হবে, বাট এন্ডে সবচেয়ে বেশি হবে। আমরা এখানে ম্যাক্সিমাম মোমেন্টটার কথা বলছি, যে কোন জায়গায় মোমেন্ট ম্যাগনিফিকেশন ম্যাক্সিমাম হবে, কারণ সেই সবচেয়ে বড় মোমেন্ট নিয়েই তো আমি ডিজাইন করব। ছোট বড় মোমেন্টের জন্য আমার সেকশন সাফিসিয়েন্ট হলে ছোট মোমেন্ট সে রেজিস্ট করতে পারবে। তো এখানে ম্যাক্সিমাম অ্যাম্প্লিফিকেশন কোথায় হবে সেটা কনসিডার করা হচ্ছে, যে পি স্মল ডেল্টার জন্য মেম্বারের ভিতরে ম্যাক্সিমাম অ্যাম্প্লিফিকেশনটা হবে, আর পি ক্যাপিটাল ডেল্টার জন্য মোমেন্টের ম্যাগনিফিকেশন হবে এন্ডে, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন হবে এন্ডে। To approximate these two effects, two amplification factors such as B1 and B2 are used for the two types of moments. The amplified moment to be used in design is computed from the loads and moments as follows. আমরা এই যে এখানেই দেখে আসছি, এই ইকুয়েশনের মাধ্যমে, যেটা এআইসি ইকুয়েশন A81 বলা হচ্ছে, এটা অ্যাপেন্ডিক্সে জন্য এ দিয়ে ইকুয়েশন নাম্বার আসছে, চ্যাপ্টার 8-এ আছে। এখানে এমআর হচ্ছে যে রিকোয়ার্ড মোমেন্ট স্ট্রেন্থ, যেটা এমইউ হবে এলআরএফডি তে। আমরা কিন্তু আগের ক্লাসে যে মানে শুধু অ্যাক্সিয়াল লোড দেওয়া থাকলে এটা যে ম্যাগনিফাইড হয়ে বেশি মোমেন্টের জন্য আমাকে ডিজাইন করতে হবে, সেটাকে আমরা কিন্তু বলছি রিকোয়ার্ড মোমেন্ট। তো ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস থেকে যে মোমেন্ট পেলাম তাকে আবার বাড়িয়ে মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দ্বারা গুণ করে তার সেই মোমেন্টের জন্য কিন্তু আমি ডিজাইন করেছি। তাহলে এখানেও এমআর হচ্ছে রিকোয়ার্ড মোমেন্ট স্ট্রেন্থ, যেটার জন্য আমাকে স্ট্রাকচার ডিজাইন করতে হবে। তো সেটাই আমরা বের করব। দেখো এই যে দুই ধরনের মোমেন্ট দেখতে, এটা হচ্ছে পি স্মল ডেল্টার জন্য বেসিক্যালি, আর এটা হচ্ছে পি ক্যাপিটাল ডেল্টার জন্য, পি ক্যাপিটাল ডেল্টা। যে বেটা ওয়ান আর সরি B1 আর B2, এখানে এমএনটি হচ্ছে রিকোয়ার্ড মোমেন্ট ফ্রম ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস ফর নো ট্রান্সলেশন। এখানে পড়ে দেখো, ম্যাক্সিমাম মোমেন্ট অ্যাজিউমিং দ্যাট নো সাইড সুয়ে অকার্স whether the frame is actually braced or not. The subscript NT is for no translation, that means এটা হচ্ছে ব্রেস্ট ফ্রেম। মানে এটা আমি ধরে নিচ্ছি অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা নন আনব্রেস্ট হতেও পারে, কিন্তু এটা ল্যাটারালি সুয়ে হবে না। নো ট্রান্সলেশন, ট্রান্সলেশন মিন্স যে ল্যাটারালি মুভ করে যাওয়া, সেই কন্ডিশনে যে মোমেন্ট আমি পাবো সেটা হচ্ছে আমার এনটি। তাহলে সেই মোমেন্টটাকে দেখো বিটা অন ফ্যাক্টর দ্বারা গুণ করে বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। MNT will be factored load moment for LRFD and service load moment for AST. তাহলে এটা আমি কখন পাবো? ধরে নিব যে আমার এই ফ্রেমে কোনো ল্যাটারাল ট্রান্সলেশন নেই, তাহলে যে মোমেন্ট সেটা হচ্ছে MNT, যে মোমেন্ট রিকোয়ারমেন্ট আর কি। আর MLT টা এটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট কস্ট বাই সাইড সুয়ে। দ্য সাবস্ক্রিপ্ট LT is for lateral translation, তার মানে এটা হচ্ছে সুয়ে ফ্রেম হবে, ল্যাটারাল ট্রান্সলেশন হবে, ঠিক আছে।
দিস সেই সময়ে যে সেই তখন যে এন্ড মোমেন্ট এক কথায় মানে ম্যাক্সিমাম মোমেন্ট যেটা আইদার টপে অথবা বটমে সেটা আমরা নিয়ে ডিজাইন করব সেটার কথা এখানে বলা হচ্ছে। দিস মোমেন্ট ক্যান বি কজড বাই ল্যাটারাল লোডস, দেখো ল্যাটারাল লোডের কারণে এটা হতে পারে, অর বাই আনব্যালেন্সড গ্র্যাভিটি লোডস। আমি যে প্রথমেই কিন্তু দেখিয়েছি যে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফ্রেম, সিমেট্রিক্যাল লোড মানে ইউনিফর্ম লোড, সেখানে কিন্তু ল্যাটারাল ট্রান্সলেশন আসবে, তাহলে সেই ক্ষেত্রে যে মুভমেন্ট হবে এই এমএলটি হচ্ছে সেটা। অথবা আর্থকুয়েক বা উইন্ড লোড অথবা কোনো ফ্লুইড প্রেসার আছে ল্যাটারালি, তার জন্য কিন্তু ল্যাটারাল যে মুভমেন্ট আসবে সেটা হচ্ছে আমার এমএলটি, অর্থাৎ ল্যাটারাল সুয়ে কজ করে এমন যে লোড, এমন যে মোমেন্ট এক কথায়, ঠিক আছে, সেই মোমেন্টটা নিতে হবে। Gravity load can produce side sway if the frame is unsymmetrical or if the gravity loads are unsymmetrically placed। দেখো আমি দুইটা এক্সপ্লেন করেছি। আমার যদি ফ্রেম সিমেট্রিক্যালি হয় তাও কিন্তু লোড আনসিমেট্রিক্যাল হয়, তার মানে এক ফ্রেমে একটা স্প্যানের উপরে ধরো লাইভ লোড আছে আর একটা স্প্যানের উপরে লাইভ লোড নেই, তাহলে কি হলো, সেখানে আনসিমেট্রিক্যাল লোড প্লেসমেন্ট হলো, তার কারণে কিন্তু ল্যাটারাল ট্রান্সলেশন ফ্রেমে হতে পারে। সেইটাই তখন যে মোমেন্ট আসবে সেটা আমাদের এই যে এমএলটি ধরতে হবে। এমএলটি উইল বি জিরো ইফ দ্য ফ্রেম ইজ অ্যাকচুয়ালি ব্রেস্ট। দেখো এই ব্রেস্ট ফ্রেমে কিন্তু এই সেকেন্ডারি পি ডেল্টা মোমেন্ট নাই, পি ক্যাপিটাল ডেল্টা মোমেন্ট যেটা, এটা নাই। For LRFD, MLT will be a factor load moment, definitely, and for ASD it will be a service load moment. আর B1 B2 কি? B1 হচ্ছে amplification factor for the moments occurring in the member when it is braced against side sway। তার মানে নো ট্রান্সলেশন কন্ডিশনে বিটা ওয়ান ফ্যাক্টর, এটা কিভাবে ক্যালকুলেট করতে হবে নিচে আমাদের ফর্মুলা আসছে সামনে। আর বি টু হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, দ্য ফ্যাক্টর ফর দ্য মোমেন্টস রিজাল্টিং ফ্রম সাইড সুয়ে মোমেন্টস, ঠিক আছে, দ্যাট মিনস সাইড সুয়ে অর্থাৎ পি ডেল্টা মোমেন্টস। তো বি টু হচ্ছে যে এই এমএলটির সাথে বি টু যাবে আর বি ওয়ান যাবে এম এন টির সাথে, নো ট্রান্সলেশনের সাথে। সো এই ইকুয়েশন গুলো অলমোস্ট কংক্রিট ডিজাইনের সাথে সিমিলার, বাট কংক্রিট থেকে একটু ডিফারেন্স আছে এখানে। ইন অ্যাডিশন টু দ্য রিকোয়ার্ড মোমেন্ট স্ট্রেংথ, দ্য রিকোয়ার্ড অ্যাক্সিয়াল স্ট্রেংথ মাস্ট অ্যাকাউন্ট ফর সেকেন্ড অর্ডার ইফেক্টস। দেখো এখানে অ্যাক্সিয়াল স্ট্রেংথের কথা এখন চলে আসলো, তার মানে আমার যে নন ট্রান্সলেশনাল অ্যাক্সিয়াল ফোর্স, ট্রান্সলেশনাল অ্যাক্সিয়াল ফোর্স মানে এই দুই কন্ডিশনের জন্য যে অ্যাক্সিয়াল ফোর্স তাদেরকেও ফ্যাক্টর করে বাড়িয়ে নিতে হবে। এই কাজটা আসলে কংক্রিটে মানে এই ইকুয়েশনটা বা এই ধরনের ম্যাগনিফিকেশন অফ অ্যাক্সিয়াল লোড এটা কংক্রিটে নাই আমার যতদূর মনে আছে, শুধু মোমেন্ট ম্যাগনিফিকেশন করা হয় ওখানে, ঠিক আছে। কিন্তু এখানে স্টিলে দেখো অ্যাক্সিয়াল ফোর্স যেটা সেটাকেও বাড়িয়ে নিতে হবে, বাট শুধুমাত্র ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে হচ্ছে যে যেটা ট্রান্সলেশনাল কেসের জন্য হবে সেটাকে। The required axial strength is affected by the displaced geometry of the structure during loading। এটা আহ, আহ, আবারও বলছি, কংক্রিটে অ্যাক্সিয়াল ফোর্সকে বাড়িয়ে নেওয়া হয় না, বরং স্টিল এটা বাড়িয়ে নেওয়া হচ্ছে। দিস ইজ নট অ্যান ইস্যু উইথ মেম্বার ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস দ্য স্মল ডেল্টা, বাট ইট ইজ with joint displacement, that means that's the capital delta. The required axial compressive strength is given by AS equation AA2। সো এখানে দেখো পিএনটির সাথে কিন্তু বেটা ওয়ান নেই, সো এটা মনে রাখতে হবে। হ্যাঁ এই দুটো একটু পড়ে নেই। পিএনটি হচ্ছে অ্যাক্সিয়াল লোড করেসপন্ডিং টু দ্য ব্রেস্ট কন্ডিশন, আর পিএলটি হচ্ছে অ্যাক্সিয়াল লোড করেসপন্ডিং টু সাইড সুয়ে কন্ডিশন। বেটা ওয়ান বি ওয়ান বি টু নির্ণয়ের জন্য আমরা এই যে এখনই চলে আসছি। এই বি ওয়ান বি টু নির্ণয়ের ফর্মুলা আসলে মেম্বারটা কি ব্রেস্ট নাকি আনব্রেস্ট তার উপরে নির্ভর করে ডিফারেন্ট হবে, ঠিক আছে। সো এখানে বেসিক্যালি আমরা বি ওয়ান নিয়ে কথা বলবো, যেহেতু ব্রেস্ট ফ্রেমে আসলে সাইড সুয়ে হবে না, তাহলে সেখানে বি টু জিরো হবে বেসিক্যালি। তো আমরা এখন আসলে ব্রেস্ট ফ্রেম এর ডিজাইন না বরং অ্যানালাইসিসে চলে আসি, রিভিউ প্রবলেম যেগুলোকে বলি, অ্যাডিকুয়েসি চেক, সেটাতে চলে আসছি। Oops। তো ব্রেস্ট ফ্রেমের জন্য আমরা এই অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর গুলো কিভাবে ক্যালকুলেট করব, আবারও বলছি এক্ষেত্রে বি টু হবে জিরো।
বিয়ন্ড কিভাবে ক্যালকুলেট করবো সেটা বেসিক্যালি দেখানো। দ্য অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর গিভেন বাই এক্সপ্রেশন 6.7 ওয়াজ ডিরাইভড ফর এ মেম্বার ব্রেস্ট এগেনস্ট সাইড সুয়ে। আমরা এর আগের ক্লাসে এটা দিয়ে কিন্তু প্রবলেমও করেছি, যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ছিল 1 ডিভাইডেড বাই 1 মাইনাস পি ইউ ডিভাইডেড বাই পিই, এরকম একটা ফ্যাক্টর ছিল। সেইটাই হচ্ছে ইকুয়েশন বা এক্সপ্রেশন 6.7। তো ওইটা ডিরাইভ করা হয়েছিল ব্রেস্ট ফ্রেমের জন্য, ঠিক আছে? That is one whose ends cannot translate with respect to each other. Figure 6.6, এই যে এই ফিগারের কথা বলা হচ্ছে, shows a member of this type subjected to equal end moments producing a single curvature. That means bending that produces tension or compression on one side throughout the length of the member. তো এখানে আসলে যে ফিগার দেখানো হচ্ছে, তাহলে সেটাতে দেখো ইকুয়াল এন্ড মোমেন্ট আছে এবং ইকুয়াল মোমেন্ট আছে, এম নট দুইটা ইকুয়াল মোমেন্ট। তো এটা আসলে একদিকে এক এক ধরনের একটা কার্ভ হচ্ছে, তার মানে সিঙ্গেল কার্ভেচার হচ্ছে, ঠিক আছে? কিন্তু এমন যদি হয় যে এখানে মোমেন্ট আসলে দুই ডিরেকশনে, তাহলে কিন্তু ডাবল কার্ভেচার হবে, যেরকম দুই দিকে বেঁকে যাবে। তখন নিচে তার ফিগারও আছে। সো বাট এই লোডিং কন্ডিশনের জন্য দেখো যে এন্ড মোমেন্টের ইউনিফর্ম মোমেন্ট হচ্ছে এতটুকু, আর এন্ড মোমেন্টের কারণে এখানে ডিসপ্লেসমেন্ট যেটা হবে, অ্যাক্সিয়াল লোড যেহেতু পি আছে, তাহলে সেই ডিসপ্লেস শেপের জন্য আরো অ্যাডিশনাল মোমেন্ট হবে, যে এইটুকু পি ডেল্টা। তাহলে এখানে ম্যাক্সিমাম মোমেন্ট ম্যাগনিফিকেশন হচ্ছে কিন্তু মাঝে, ঠিক আছে? মাঝে মোমেন্ট ম্যাগনিফিকেশন হচ্ছে এবং টোটাল মোমেন্ট হবে এম নট প্লাস পি ডেল্টা। তো এটা হচ্ছে যদি সিঙ্গেল কার্ভেচার প্রডিউস করে, এন্ড মোমেন্ট গুলো এমন ভাবে থাকে যে সিঙ্গেল কার্ভেচার হয়, আইদার এই যে ডান দিকে বাঁকে অথবা বাম দিকে বাঁকে, যে কোনো একটা কার্ভ হয় আর কি, এক কথায়। তো সেক্ষেত্রে মোমেন্টটা কি হচ্ছে দেখো, এই যে অ্যাডিশনাল যে মোমেন্ট, সেকেন্ডারি মোমেন্ট, এটা প্রাইমারি মোমেন্ট অর্থাৎ প্রাইমারি মোমেন্টের সাথে এটা যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাডিটিভ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন অকার্স এট দ্য সেন্টার where the deflection is largest, আমরা এটা এক্সপ্লেন করেছি। For equal end moments, the moment is constant throughout the length of the member, so the maximum primary moment also occurs at the center. আমরা ফিগারে দেখলাম অলরেডি এটা। Thus, the maximum secondary moment and maximum primary moment are additive. আমি কিন্তু এক্সপ্লেন করেছি যে এদেরকে ডিরেক্টলি অ্যাড করা যাচ্ছে। Even if the end moments are not equal, as long as one is clockwise and the other one is counterclockwise, there will be single curvature bending and maximum primary and secondary moments will occur near each other. এখানে এটা একটু বলার ব্যাখ্যা করার প্রয়োজন, আহ, বুঝে থাকলে সহজে বুঝতে পারবা। যদি এই দুইটা মোমেন্ট ইকুয়ালও না হয়, কিন্তু একটা যদি, দেখো এটা হলো এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট আর নিচেরটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে একটা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ আরেকটা এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কিন্তু একটা কার্ভেচার প্রডিউস করবে। কিন্তু দুইটা মোমেন্টই যদি ক্লকওয়াইজ হয়, ধরো এই যে এটাও ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, আবার এখানে এই এন্ডেও ক্লকওয়াইজ, তাহলে কি হবে, দুইটাই ক্লকওয়াইজ হলে এটা দেখো এখানে বেন্ড হয়ে যেতে চাইবে কিভাবে, আমরা স্ট্রাকচারটা যদি দেখি এরকম বেন্ড হয়ে যেতে চাইবে, রাইট? তাহলে কার্ভেচার হবে কিন্তু তখন দুইটাই, যে এটা হবে একটা, এটা হবে একটা। তো তখন কিন্তু কেসটা ডিফারেন্ট হবে। সো সিঙ্গেল কার্ভেচার যতক্ষণ প্রডিউস হবে, তার মানে এক এক এন্ডে ক্লকওয়াইজ আর এক এন্ডে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট যদি থাকে, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট ম্যাগনিফিকেশন এই মানে ম্যাক্সিমাম মোমেন্ট ম্যাগনিফিকেশন এই দুইটা মোমেন্টের যেটা বেশি সেইটার কাছাকাছি হতে চেষ্টা করবে। আমরা নিচের ফিগারে গেলে আরো ভালো বুঝবো। এবং তাদেরকে আসলে যোগ করা যাবে, ডিরেক্টলি যোগ করা যাবে, কারণ তারা একটা অন্যটার কাছাকাছি হবে। কিন্তু যদি মোমেন্ট দুইটা ওই যে দুইটাই ক্লকওয়াইজ অথবা দুইটাই এন্টি ক্লকওয়াইজ হয়, যারা ডাবল কার্ভেচার প্রডিউস করে, সেক্ষেত্রে মোমেন্ট ম্যাগনিফিকেশন কিন্তু এন্ড মোমেন্ট বা প্রাইমারি মোমেন্টের কাছে নাও হতে পারে। দিস ইজ নট দ্য কেস ইফ দ্য অ্যাপ্লাইড এন্ড মোমেন্টস প্রডিউস রিভার্স কার্ভেচার, মানে ডাবল কার্ভেচার এক কথায়। ডাবল রিভার্স কার্ভেচার বেন্ডিং অ্যাজ শোন ইন ফিগার 6.7। আমরা এই যে নিচের ফিগার দেখলেই বুঝতে পারবো। দেখো এখানে M2টা এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, M1ও এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে এখানে কি হচ্ছে যে ডাবল কার্ভেচার বা রিভার্স কার্ভেচার প্রডিউস হচ্ছে। তো ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা দেখো এখানে। অথচ আমরা যদি মোমেন্ট ডায়াগ্রাম দেখি, তাহলে এমন হতে পারে, আমার এখানে
যেহেতু কার্ভেচার এই উপরের দিকে বেশি, তাহলে M2 টা বড়ই মনে হচ্ছে। তো এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করলে আমরা এই যে এরকম পেলাম। এর সাথে তাহলে ডিসপ্লেসমেন্ট ও ম্যাক্সিমাম এখানে হবে, পি ডেল্টা মোমেন্টের ডায়াগ্রামটা এরকম হলো। তাহলে সেক্ষেত্রে দেখো এই অর্ডিনেট যোগ করলে এই যে ম্যাক্সিমাম মোমেন্ট যেখানে হয়েছে এটার সাথে এই সেই জায়গাতে কিন্তু মোমেন্টটা ম্যাক্সিমাম নয়। তো এই দুইটা যোগ করলে আইদার এই যে এরকম হতে পারে, তার মানে মোমেন্টটা দেখো এন্ডে ম্যাক্সিমাম থেকে যেতে পারে, অর্থাৎ ম্যাগনিফিকেশনটা খুব বেশি নাও হতে পারে। খুব বেশি না মানে বলতে এন্ড মোমেন্টের ম্যাগনিফিকেশনটা হয় নাই, মাঝে হয়েছে আসলে বেসিক্যালি। অথবা এমন হতে পারে যে ডিসপ্লেসমেন্ট দেখো এই যে এই কার্ভেচারটা যদি এমন হয়ে যায় যে এখানে বেশি এর এদিকে কম, তাহলে ম্যাগনিফিকেশনটা এই এন্ডের কাছাকাছিও হতে পারে। সো দুই কেসই হতে পারে যে এন্ড মোমেন্ট আসলে এরকম ক্ষেত্রে ম্যাগনিফাইড নাও হতে পারে, আবার হতেও পারে। ঠিক আছে, এখানে দেখো এম ম্যাক্সটা এই যে প্রাইমারি যে মোমেন্ট M2 সেটাই, আবার এমনও হতে পারে যে এম ম্যাক্সটাই প্রাইমারি মোমেন্ট M2 এর চেয়ে বেশি হতে পারে। সো রিভার্স কার্ভেচার প্রডিউস করলে তখন কি করতে হবে, এই তখন আমার মোমেন্ট ম্যাগনিফিকেশনটা আসলে নির্ভর করবে দুই এন্ডের মোমেন্টের ম্যাগনিচিউডের উপরে, যে তাদের পরিমাণ কত। যদি M1 এর তুলনায় M2 খুব বেশি হয়, তাহলে দেখবা M2 হয়তো কার্ভেচার ওই এন্ডে বেশি প্রডিউস করবে এবং ওই এন্ডের দিকে মোমেন্ট ম্যাগনিফিকেশন হবে। আর যদি দুইটা ইকুয়াল মোমেন্ট হয়, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট ম্যাগনিফিকেশন তেমন একটা হবে না, তেমন একটা হবেই না। সো এটা নির্ভর করে তাদের রিলেটিভ ম্যাগনিচিউডের উপরে। হিয়ার দ্য ম্যাক্সিমাম প্রাইমারি মোমেন্ট ইজ অ্যাট one of the ends, and maximum moment amplification occurs between the ends. Depending on the value of the axial load P, the amplified moment can be either larger or smaller than the end moments. আমরা ফিগারে এটা এক্সপ্লেইন করেছি। The maximum moment in a beam column therefore depends on the distribution of bending moment within the member. This distribution is accounted for by a factor Cm. So মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা দুই এন্ডে কেমন কম বেশি রিলেটিভ, তাদের রিলেটিভ ম্যাগনিটিউড কত তার উপরে নির্ভর করে। এবং এই এই ইফেক্টটা আসলে অ্যাকাউন্ট করা হয় একটা ফ্যাক্টর দিয়ে, যেটাকে আমরা এই যে Cm বলছি। ঠিক আছে, এটা অ্যাপ্লাই টু দ্য অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর গিভেন বাই এক্সপ্রেশন 7। এক্সপ্রেশন 7 এ যেটা ছিল সেটার সাথে এখন Cm টা ইনক্লুড করতে হবে এই রিভার্স কার্ভেচার আসলে যেটা হবে। বেসিক্যালি এই নতুন যে ইকুয়েশন এখন আমরা দেখবো সেটা সিঙ্গেল কার্ভেচার না ডাবল কার্ভেচার এই সব কিছুর উপরে কনসিডার করেই এই সিমেন ফ্যাক্টরটা নিতে হবে দেখবা। দ্য অ্যাম্প্লিফিকেশন fact the amplification factor is given by expression 6.7 was derived for the worst case, so Cm will never be greater than 1. The final form of amplification factor is যে beta is equal to Cm divided by 1 minus alpha PR over PE1, which is greater than or equal to 1. ঠিক আছে, সো এটা হচ্ছে দেখো ব্রেস্ট ফ্রেমের জন্য। এগেইন ব্রেস্ট ফ্রেমে শুধুমাত্র B1 আসবে, B2 টা আসবে না, এখানে B2 হবে 0। আর এই যে যে PE আগে ছিল PE শুধু আমাদের যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা ছিল, খেয়াল করে দেখো মনে আছে কিনা, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস PU PU ডিভাইডেড বাই PE ছিল, কিন্তু ওখানে PE ইকুয়েশন 6.7, এটা ইকুয়েশন 6.7। তো সেইটাকে এখন দ্বারা কি ওয়ানের জায়গায় কি লেখা হচ্ছে দেখো, এটা হচ্ছে Cm। ঠিক আছে, সো ওয়ানের জায়গায় এখন লেখা হচ্ছে Cm, আর এটাই হচ্ছে আমার এক্সাম্পলিফিকেশন ফ্যাক্টর বেটা 1 ফর নো ট্রান্সলেশন কেস, তার মানে এটা হচ্ছে ব্রেস্ট ফ্রেমের জন্য। এখন এখানে আলফা ইকুয়াল টু হচ্ছে 1 ফর LRFD, ASD এর জন্য এটা 1.6 নিতে হবে, আর PR হচ্ছে আমাদের জন্য LRFD তে PU। ঠিক আছে, এবং এটা দেখো PNT এবং PLT দুইটার কিন্তু সামেশন রিকোয়ার্ড আনএমপ্লিফাইড অ্যাক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেন্থ, তার মানে যে PU যেটা পাবা দুই কেস কনসিডার করে। আর এখানে PE এর জায়গায় এখন PE1 লেখা হচ্ছে দেখো, PE এর জায়গায় PE1, এই ওয়ানটা হচ্ছে ব্রেস্ট ফ্রেমের জন্য, তার মানে নো ট্রান্সলেশন। এই যে 1 কে এর জায়গায় দেখো কে এর সাথে 1 বলা হচ্ছে, এটা হচ্ছে ব্রেস্ট কন্ডিশনের জন্য। আর আনব্রেস্ট হলে 2 চলে আসবে তখন PE2 K2 এরকম। ঠিক আছে, এই বইয়ে এই নোটেশনটাই ব্যবহার করা হয়েছে। সো PE1 এগেইন ওই আগের ইউলার বাকলিং লোড,
যেখানে ইআইটা এটা হচ্ছে ফ্লেক্সুরাল রিজিডিটি, এবং এখানে মেথডের উপরে নির্ভর করে রিডিউসড স্টিফনেস ব্যবহার করা লাগতে পারে। আমরা যেমন ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে কি করি, ইআইটাকে রিডিউস করে নেই, বাট ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর 1 রাখি, মনে আছে? গত ক্লাসের আলোচনায় বলেছিলাম। এবং সেখানে দেখো এই যে ইআইটাকে কমিয়ে নেওয়া হচ্ছে 0.8 দ্বারা গুণ করে আরো একটা ফ্যাক্টর টিবি দ্বারা, টাও বি দ্বারা। সো টাও বি হচ্ছে স্টিফনেস রিডাকশন ফ্যাক্টর, যেটার ভ্যালু 1 নেওয়া যায় কনজারভেটিভ সাইটে থাকার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই। যে আমরা যদি নোশনাল লোড অ্যাপ্লাই করি, মনে আছে কিনা, নোশনাল লোড অ্যাপ্লাই করলে ডেফিনেটলি টাও বি এর ভ্যালু 1 নেওয়া যাবে, ঠিক আছে? আবার ফার্স্ট অর্ডার মেথডে যদি অ্যানালাইসিস করি সেক্ষেত্রে টাও বি এর ভ্যালু 1 নেওয়া যাবে, আর না হলেই কমপ্লেক্স ফর্মুলা দিয়ে নির্ণয় করে নেওয়া যায়। তো আহ, এখানে পার্থক্যটা হলো এই, আলফা হচ্ছে এলআরএফডি এর জন্য 1, আর পি1 আমরা যে K1L নিব, 1টা হচ্ছে নো ট্রান্সলেশনাল কেসের জন্য, ডেফিনেটলি যে ডিরেকশনে বেন্ডিং সেই ডিরেকশনে তার ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কত এখানে সেটা নিতে হবে। আমরা এই ইফেক্ট ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে কি করি, রিডিউস স্টিফনেস নেই, অতএব ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কিন্তু 1 ধরে নেই। আর টিবি এর ভ্যালু 1 ধরে নিতে পারো, আবারও বলছি আমরা ধরেই নিব। ডিজাইনে সাধারণত এটাই করা হয় যে নোশনাল লোড অ্যাপ্লাই করা হচ্ছে, লোড কম্বিনেশনও দেখবা নোশনাল লোডের নোশনাল লোড ইনক্লুডেড আছে, ঠিক আছে? দিস স্টিফনেস রিডাকশন ফ্যাক্টর ইজ দ্য সেম ওয়ান ইউজড ইন চ্যাপ্টার 4। এটা এখানে টাও বি এর কথা বলা হচ্ছে, স্টিফনেস রিডাকশন ফ্যাক্টর টাও বি। এটা আমরা কম্প্রেশন মেম্বারেও কিন্তু ওই যে লোকাল বাকলিং যে কয়েকটা টার্ম ছিল সেইগুলোর জন্য ব্যবহার করেছে, এবং এক্স্যাক্টলি ওইটাই এখানে ব্যবহার করতে হবে। ইন কানেকশন উইথ দ্য অ্যালাইনমেন্ট চার্টস ফর ইনইলাস্টিক কলাম, আন্ডার সার্টেন কন্ডিশনস টাও বি ক্যান বি টেকেন অ্যাজ 1 ইভেন হোয়েন এই যে এটা আলফা পিআর ওভার পিওয়াই ইজ গ্রেটার দ্যান 0.5, এটা হলেও অন নেওয়া যাবে। যেমন কি কি, ওই যে নোশনাল লোড অ্যাপ্লাই করলে, অ্যাজ মেনশনড ইন সেকশন 6.3, acceptable frame analysis methods including the direct analysis method require application of notional loads, ঠিক আছে? এই যে ইনিশিয়াল আউট অফ প্লামনেস এর জন্য, মানে তুমি পিওর কলামকে ভার্টিক্যাল কানেক্ট করতে বা তৈরি করতে পারবা না, ইনিশিয়াল ক্রুকেডনেস বা ইনিশিয়াল ক্রুকেডনেস না, ইনিশিয়াল আউট অফ প্লামনেস, আসলে সেটার জন্য ওই যে নোশনাল লোড অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি টাও বের হলো 1 নিতে পারবো। টু অ্যাকাউন্ট ফর ইনিশিয়াল আউট অফ প্লামনেস অফ কলাম, এআইএসসি 233 permits the use of tau equal to 1 if a small additional notional load is included. In this book, uh, in this book, we assume that this is the case and we will use tau equal to 1. Keep in mind that in this book, we do not perform any structural analysis. We only use the results of the analysis. Uh, in effective length method and first order methods, the flexural rigidity is unreduced and EI is equal to EI star is equal to EI effective length method. আবার ফার্স্ট অর্ডার মেথডেও আমরা কি করি, সেখানে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর 1 নেই, না সরি, হ্যাঁ ইআই ধর ইআই সেম রাখি, বাট ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর ক্যালকুলেট করি, ঠিক আছে? The moment of inertia I and the effective length factor K are for this K factor K1 are for the axis of bending and K1 equal to 1 unless a more accurate value is computed. Note that the subscript 1 corresponds to braced condition and the subscript 2 corresponds to the unbraced condition. আমি যেগুলোর ব্যাখ্যা আগে দিয়ে ফেলেছি সেগুলো আর এই প্রতি সেন্টেন্সে যে ব্যাখ্যা করছি না, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারতেছো। সো 1 হচ্ছে ব্রেস্ট কন্ডিশনের জন্য, আর 2 হচ্ছে আনব্রেস্ট কন্ডিশনের জন্য। এখন এই যে সিএমটা কিভাবে নির্ণয় করব, ইভালুয়েশন অফ সিএম, কেমন, evaluation of CM. The factor CM applies only to braced condition. Unbraced condition এর জন্য CM থাকবে না, ঠিক আছে? There are two categories of members, those with transverse loads applied between the ends and those with no transverse loads. আমরা নিচের ফিগারেই দেখলে বুঝতে পারবো। দেখো এটা হচ্ছে আনব্রেসড ফ্রেম,
তার জন্য সিএম নাই, অন্যভাবে আসবে। আর ব্রেস্ট ফ্রেমের জন্য আমরা সিএম ক্যালকুলেট করব, কিন্তু সিএম ক্যালকুলেশনের জন্য দুইটা ফর্মুলা আছে। একটা হলো ব্রেস্ট কন্ডিশনই, বাট যদি মেম্বারের মধ্যে কোনো ল্যাটারাল লোড না থাকে, দেখো নো ট্রান্সভার্স লোডস, এই যে এবি মেম্বারটা আমরা এখানে কনসিডার করলাম, তাতে কোনো, এটা ব্রেস্ট ফ্রেম, ব্রেসিং আছে যেহেতু ব্রেস্ট ফ্রেম, কিন্তু মাঝখানে কোনো ট্রান্সলেশনাল লোড নাই, এখানে কোনো লোড নাই, ঠিক আছে। অথচ এই ফিগার সি তে ব্রেস্ট ফ্রেম উইথ ট্রান্সভার্স লোড, দেখো এবি মেম্বারের উপরে এই যে ট্রান্সভার্স লোডও আছে। যদি ট্রান্সভার্স লোড থাকে তাহলে তার জন্য সিএম এর ভ্যালু 1 নেওয়া যাবে। সিএম ইজ ইকুয়াল টু 1। কংক্রিট ডিজাইনও কিন্তু একইভাবে ছিল, যে কোনো কলামে যদি ল্যাটারাল লোড থাকে, কলামের মাঝে দুই এন্ডের মাঝে যদি কোনো ল্যাটারাল লোড থাকে, সিএম ইজ ইকুয়াল টু 1। আর যদি না থাকে তাহলে এই যে ফর্মুলা দিয়ে সিএম এর ভ্যালু নির্ণয় করতে হবে। Figure 6.b and C illustrates these two conditions. If there are no transverse loads acting on the member, then Cm is equal to 0.6 minus 0.4 m1 over m2. তো এখানে m1 আর m2 হচ্ছে দুই এন্ডের মোমেন্ট। ডেফিনিটলি m2 টা হচ্ছে বড় মোমেন্ট, m1 টা হচ্ছে ছোট মোমেন্ট। যদি দুইটা ইকুয়াল হয় তাহলে রেশিও 1 হয়ে যাবে। m1 over m2 is the ratio of bending moments at the ends of the member. M1 is the end moment that is smaller in absolute value. M2 is the larger and the ratio is positive for members bent in reverse curvature and negative for single curvature bending. মনে রাখা সহজ। দেখো, যদি সিঙ্গেল কার্ভেচার হয়, একটা কার্ভেচার হয়, তাহলে এটা হবে নেগেটিভ, তাহলে নেগেটিভ আর এই নেগেটিভ মিলিয়ে আসলে পজিটিভ হয়ে যাবে, সিএম এর ভ্যালু বেশি হবে। সিএম যত বেশি হবে, বি ওয়ান এর ভ্যালু কিন্তু তত বেশি হবে, ম্যাগনিফিকেশন তত বেশি হবে। রাইট, আমরা যেমনটা দেখেছি যে সিঙ্গেল কার্ভেচার হলে ম্যাগনিফিকেশনটা এন্ডে হয়, মানে এন্ডে না, সরি, প্রাইমারি মোমেন্ট যেখানে ম্যাক্সিমাম, ম্যাগনিফিকেশনটা সেখানে ম্যাক্সিমাম হয়। তাহলে সিঙ্গেল কার্ভেচার যদি প্রডিউস হয় তাহলে m1 বাই m2 এর রেশিও পজিটিভ নিব। এখানে এই জন্যই বলছে অ্যাবসোলুট ভ্যালু, দেখো m1 আর m2 এর ভ্যালু এখানে অ্যাবসোলুট ভ্যালু নিতে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভ না নেগেটিভ, এসব কিছু কনসিডার করা যাবে না, জাস্ট অ্যাবসোলুট ভ্যালু। আর শুধু আমরা দেখবো যে এই মোমেন্ট দুইটা কি সিঙ্গেল কার্ভেচার প্রডিউস করছে না ডাবল কার্ভেচার। সিঙ্গেল কার্ভেচার প্রডিউস করলে মাইনাস বসাবো এই রেশিওর ভ্যালু, আর যদি ডাবল কার্ভেচার প্রডিউস করে এই ভ্যালু রেশিওটা বসাবো পজিটিভ। তো পজিটিভ বসালে কি হবে, 0.6 থেকে যে 0.4 ইন্টু সামথিং এটা মাইনাস হয়ে যাবে। আর m1 হচ্ছে ছোট মোমেন্ট, m2 হচ্ছে বড় মোমেন্ট, তাহলে এই রেশিওটা ডেফিনেটলি অনেক চেয়ে কম, তাহলে সিএমটা দেখো আরো কমে যাবে, তার মানে মোমেন্ট ম্যাগনিফিকেশন কম হবে। এক কথায় আমরা যা বুঝেছি তার সাথে ইকুয়েশনটা আসলে আম, যায়। Reverse curvature occurs when m1 and m2 are both clockwise or both counterclockwise. দুইটাই যদি একই ডিরেকশনে থাকে তখন রিভার্স কার্ভেচার প্রডিউস হয়। For transversely loaded members, Cm can be taken as 1. Otherwise, it can be calculated using this equation. So, আমরা এক্সাম্পল দেখব যে এই ইকুয়েশন ব্যবহার করে কিভাবে ক্যালকুলেট করা যায়, অথবা কনজারভেটিভলি তুমি সি এর ভ্যালু 1 নিয়ে ক্যালকুলেট করতে পারো। আমি এখানে আর ডিটেইল আলোচনায় যাচ্ছি না, আমরা এখন একটা এক্সাম্পল দেখে আজকের ক্লাস শেষ করব। ও, এখানে ফিগার দিয়েও বোঝানো হয়েছে, এই যে ওই রেশিওর ভ্যালু কখন পজিটিভ নিব, m1 বা m2 রেশিও কখন নেগেটিভ নিব। দেখো দুইটাই যদি কি বলে, মানে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে হচ্ছে সিঙ্গেল কার্ভেচার হবে এবং তার জন্য রেশিও নিতে হবে নেগেটিভ। আর যদি দুইটাই একই ডিরেকশনে হয়, দুইটাই আইদার ক্লকওয়াইজ অথবা দুইটাই আইদার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে রেশিও নিতে হবে তখন পজিটিভ। ঠিক আছে, সো থিওরিটিক্যাল আলোচনা এতটুকু, এখন আমরা একটা এক্সাম্পল দেখে আজকে ক্লাস শেষ করি। এক্সাম্পল 6.3, দ্য মেম্বার শোন ইন ফিগার 610 ইজ পার্ট অফ এ ব্রেস্ট ফ্রেম। এটা হচ্ছে ব্রেস্ট ফ্রেম, রিমেম্বার, তার মানে b2 equal to 0. An analysis consistent with the effective length method was performed. Effective length method তার মানে স্টিফনেস রিডিউসড হয় নাই, আনরিডিউসড, ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর নির্ণয় করে নিতে হয়েছে। Therefore, the flexural rigidity EI was unreduced. এখানে বলে হচ্ছে অলরেডি। If A572 grade 50 steel is used, is this member adequate? এবং ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরে দেখো, এই যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর নির্ণয় করা হয়েছে, সামহাও এটা কে এক্স কে ওয়াই দুই ডিরেকশনে 1 চলে আসছে। তো এই মেম্বারটা এএসসি এর ইকুয়েশন অনুযায়ী অ্যাডিকুয়েট কিনা এটা আমাকে চেক করতে হবে।
তো দেখো এখানে এই যে যে কলাম মেম্বার সেটা W12/65 বলেছে, তার স্প্যান লেন্থ হচ্ছে 14 ফিট। এখানে দুই এন্ডে যে ডেড লোড লাইভ লোডের জন্য মোমেন্ট দেওয়া আছে, দেখো আনইকুয়াল মোমেন্ট, ঠিক আছে, আনইকুয়াল মোমেন্ট। আবার এখানে অ্যাক্সিয়াল লোড ডেড লোড লাইভ লোডের জন্য কত সেটাও দেওয়া আছে। তো চেক করতে হলে আমাদের ইকুয়েশন তো ইএস এর যে শুরুর ইকুয়েশন, যে আম, কি ইকুয়েশন জন্য বলে ইউটিলাইজেশন রেশিও, মানে স্টার্ট পথে এরকমই আছে, ইউটিলাইজেশন রেশিওর ইকুয়েশন, একটা ইন্টারাকশন ফর্মুলা বেসিক্যালি। সো ওই ইকুয়েশন মাধ্যমে চেক করেই করতে হবে। বাট এখানে মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন হবে কি হবে না, আহ, হবে কি হবে না সেটা ডেফিনেটলি চেক করে নিয়ে তারপর আমাকে বলতে হবে। সো সলিউশনে দ্য ফ্যাক্টর লোডস কম্পিউটেড ফ্রম লোড কম্বিনেশন টু আর শোন ইন ফিগার 611। 611 মানে নিচের ফিগারের কথা বলা হচ্ছে। সো আমরা ফ্যাক্টর করে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এই কম্বিনেশন দিয়ে যে অ্যাক্সিয়াল ফোর্স পেয়ে গেলাম, আর মোমেন্ট গুলো ওই যে দুই এন্ডে কত কত সেটা পেয়ে গেলাম। ইন অ্যাডিশন এটার মোমেন্ট ডায়াগ্রাম আমি অঙ্কন করে ফেলেছি। দেখো কারণ হলো আমার এই যেটা যেহেতু বেন্ডিং আছে, এটার সিবি এর ভ্যালু ক্যালকুলেট করতে এটা লাগবে, সিবি যেটা, ঠিক আছে, সিবি ফ্যাক্টর বেন্ডিং এর জন্য সেই ফ্যাক্টর ক্যালকুলেট করতে লাগবে। এখন আমার ধারণা তোমরা যারা এই ক্লাস দেখছো তারা এই এখন এটা আসলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার হয়ে গেছে, তার জন্য তোমরা হচ্ছে এই মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করতে পারবে। এখন যদি বলো স্যার এটাও দেখান তো সময় অনেক লম্বা হয়ে যাবে, আমি একটু ফাস্ট যাব। সো ফ্যাক্টরড মোমেন্ট, ফ্যাক্টরড লোড আমরা নির্ণয় করে নিলাম, কম্বিনেশন লোড কম্বিনেশন 2 অর্থাৎ 1.2 ডেড লোড 1.6 লাইভ লোড ওইটা দিয়ে। ডিটারমাইন হুইচ ইন্টারঅ্যাকশন ফর্মুলা টু অ্যাপ্লাই। আমাদের দুইটা ইন্টারঅ্যাকশন ফর্মুলা ছিল, একটা হচ্ছে বেশি অ্যাক্সিয়াল লোডের জন্য আর একটা কম অ্যাক্সিয়াল লোডের জন্য। সো প্রথমে ওটা নির্ণয় করে নিব। দ্য রিকোয়ার্ড কম্প্রেসিভ স্ট্রেংথ ইজ পি আর ইকুয়াল টু পি ইউ। এখানে এই যে দেখো পিএনটি প্লাস বি টু পিএলটি, এটা হলো বেসিক যে ইকুয়েশন, কিন্তু এখানে আমাদের পিএলটি ল্যাটারাল ট্রান্সলেশন তো নাই, এবং বি টু ফ্যাক্টর 0। সো আমরা নন নো ট্রান্সলেশন কেসের জন্যই যেটা, সেটা আমার পিইউ হিসাবে পেয়ে গেলাম। দেখো এখানে বলেছে যে বিটি ইজ ইকুয়াল টু 0 ফর এ ব্রেস্ট ফ্রেম। ফ্রম দ্য কলাম লোড টেবিলস ফর কে এল ইজ ইকুয়াল টু 1 ইন্টু 14, যেহেতু কে এর ভ্যালু দেখো এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে 1 বলে দিয়েছে, আর এটা লেন্থ হচ্ছে 14 ফিট, তাহলে কে এল হচ্ছে 14 ফিট। দ্য অ্যাক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেংথ অফ এ W12/65 ইজ PCPN ইকুয়াল টু 685 কিপস। এটা এআইএসসি এর ম্যানুয়ালের এই যে চ্যাপ্টার 4 এ দেওয়া আছে, আমি এখানে বের করে রেখেছি তোমাদের দেখানোর জন্য, একটু বড় করেই দেখাই। দেখো এটা হচ্ছে যে টেবিল 4-1, দেখলেই বোঝা যাচ্ছে, উপরে পেজ নাম্বার দেখলেও বোঝা যাচ্ছে চ্যাপ্টার 4 এর 19 নাম্বার পেজ, ঠিক আছে। আরো বড় করে যদি দেখতে চাও দেখো, এটা হচ্ছে যে এফওয়াই কেস 450 কেস এর জন্য ব্যবহার করা যাবে। আমাদের যেটা স্টিল দেওয়া আছে A572 গ্রেড 50, কিন্তু তার মানে তার ইল্ড স্ট্রেন্থ 50 কেএসআই, সো আমি এটা ব্যবহার করতে পারবো। আর এই যে W12/65 এবং 40 ফিট স্প্যান লেন্থের জন্য এটার পিসিপিএন এর ভ্যালু দেখো, এই যে 685, ঠিক আছে। 12 W12/65 AS552 গ্রেড 50 স্টিলের জন্য অ্যাক্সিয়াল স্ট্রেংথ ইন অ্যাভেলেবেল স্ট্রেংথ ইন অ্যাক্সিয়াল কম্প্রেশন কিপসে, সেটা হচ্ছে যে ফিসিপিএন, দেখো এখানে ইকুয়েশনও দেওয়া আছে, ফিসিপিএন হচ্ছে 685 14 ফিট স্প্যান লেন্থের জন্য। সো এই যে 685 যে পেল ওটা আমরা দেখে আসলাম। আমাদের পিইউ হচ্ছে 420 কিপ, আর ফিসিপিএন হচ্ছে 685, সো এর রেশিওটা হচ্ছে 0.6163, যার দুইয়ের চেয়ে বড়। অতএব এএস ইকুয়েশন যে এক নাম্বারটা সেটাই আমরা ব্যবহার করব, ঠিক আছে। এখানে দুইয়ের চেয়ে বড় মানে অ্যাক্সিয়াল লোডের ইফেক্টটা মোমেন্টের তুলনায় অনেক বেশি। সো এখন আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করে নেই। আহ, আর হচ্ছে সেটার জন্যই এই যে বি ওয়ান কিভাবে ক্যালকুলেট করবো দেখ। তো P1টা ক্যালকুলেট করে নিই। আবার ওই যে PE1 মানে হচ্ছে এটা ব্রেস্ট কন্ডিশনের জন্য পাই স্কোয়ার ইআই ওভার K1L স্কোয়ার। এখানে আসলে একটু বলা ভালো ছিল, মানে প্রবলেমেই আসলে বলে নিলে ভালো হতো, যেটা কি কোন অ্যাক্সিসে বেন্ডিং হচ্ছে, এক্স অ্যাক্সিসে না ওয়াই অ্যাক্সিসে, কিছু বলে নাই। এখানে মেজর অ্যাক্সিসে ধরে নিয়েছে, কে এক্স নিয়েছে, ঠিক আছে, পাই স্কোয়ার ইআই এক্স ওভার KXL স্কোয়ার। তো এই সেকশনের এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা ডাইমেনশন টেবিল থেকে পাবো।
আমি আবার যে বারবার দেখাচ্ছি না সময় বাঁচানোর জন্য, ডাইমেনশন টেবিলে যে চ্যাপ্টার 2 তে আছে সেখানে গেলেই এই W12/65 এর মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস 533 ইঞ্চ পাওয়ার 4 পেয়ে যাবে। স্টিলের আইই তো 29,000 কেএসআই সবার জানা। এটা 14 কে 12 দ্বারা গুণ করে ইঞ্চে নিলে আমার PE1 আসলো 5405 কিপস। তাহলে এখন সিএম নির্ণয় করব। এটা হচ্ছে আমার ফর্মুলা। সিএম ব্রেস্ট কন্ডিশনের জন্য সিএম ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ফর্মুলা, এবং এখানে আমার মোমেন্ট আছে, একটা হলো 70.8 আর একটা হচ্ছে 82.8। দেখো, তো এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ, তাহলে এখানে কার্ভেচার কি সিঙ্গেল হবে না ডাবল রিভার্স কার্ভেচার হবে? সিঙ্গেল কার্ভেচার হবে। মানে বেন্ডিং এর জন্য এটার বাকল হবে কি একদিকে, তাহলে কার্ভেচার হচ্ছে একটা। তাহলে সিঙ্গেল কার্ভেচার হলে আমার এই রেশিওটা নিতে হবে কি নেগেটিভ, মনে আছে? এই রেশিওটা নিতে হবে নেগেটিভ। এখন দেখো সেটা নেগেটিভ নিয়েছে। আর ডেফিনেটলি ছোট মোমেন্ট উপরে, বড় মোমেন্ট নিচে। দেখো মানে উপরে বড় মোমেন্ট না নিচে নিচে বড় মোমেন্ট, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট এন্ডের বড় মোমেন্ট কোনটা, দুই এন্ডের, সেটা হচ্ছে M2। ছোট মোমেন্ট যেটা সেটা হচ্ছে M1। এবং সাইন ওয়েটা ইম্পর্টেন্ট না, আমরা দেখবো যে রেশিওটা নেগেটিভ নিব যদি একটা কার্ভেচার হয়, আর পজিটিভ নিব যদি ডাবল কার্ভেচার হয়। তাহলে এই ভ্যালুটা বেড়ে দেখো এখন এই যে 0.94 এ গেছে, তার মানে সিএম এর ভ্যালু বেশি হওয়া মানে B1 এর ভ্যালু কিন্তু বেশি হবে। সো আলফা এর ভ্যালু LRFD এর জন্য 1, পিইউ ছিল 420 কি, P1 আমরা পেয়ে গেছি, সিএম পেয়ে গেছি, ফ্যাক্টরটা হয়ে গেল দেখো 1.023। তার মানে 2.3% নো ট্রান্সলেশনাল মোমেন্ট বাড়িয়ে নিতে হবে। আর যেহেতু ব্রেস্ট ফ্রেম, এখানে আসলে ট্রান্সলেশন হওয়ার সুযোগ নাই, অতএব এটাই হচ্ছে আমার মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বেটা। এটাই আসলে মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। For the beam design charts, from the beam design charts in part 3 of the manual, with CV equal to 1 and LV equal to 14 feet, the moment strength is PBMN equal to 345 feet cube. আমার বিশ্বাস প্রত্যেক ক্লাসে আমি যেহেতু এই মোমেন্ট ডিজাইন চার্ট বের করে করে এগুলো দেখাচ্ছি, এখানে আর দেখানোর প্রয়োজন নাই। চ্যাপ্টার 3 এই যে টেবিল 310 আসলে সেখানে গেলেই W12/65 এর জন্য 14 ফিট আনব্রেসড লেন্থে এবং সিবি ইকুয়াল টু 1 হলে এই কার্ভ থেকে এটা যে বের করে নিতে পারবা। আমি সময় বাঁচানোর জন্য দেখাচ্ছি না। ফর দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ সিবি, সিবি আসলে ওই কার্ভের জন্য সিবি ইকুয়াল টু 1, কিন্তু আমাদের জন্য সিবি কত সেটা আমরা বের করে নিব। ফর দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ সিবি রেফার টু দ্য মোমেন্ট ডায়াগ্রাম অফ ফিগার 611। সো আমাদের এই যে সিবি এর জন্য ফর্মুলা ছিল, কিন্তু এটা ফ্লেক্সারাল বিম ডিজাইন চ্যাপ্টার আমরা শিখেছি। এন্ডের মোমেন্ট, এই যে এমটা হচ্ছে ম্যাক্সিমাম, আর এগুলো হচ্ছে যে কোয়ার্টার পয়েন্টস এ মোমেন্ট। তো এইভাবে আমরা মোমেন্ট কিন্তু অলরেডি কোয়ার্টার পয়েন্টে নির্ণয় করে রেখেছি গ্রাফে, রাইট? এই দেখো ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এইভাবে আমরা অলরেডি ভাগ করে নিয়েছি কোনটা এ, কোনটা বি, কোনটা সি। এই সিবি ক্যালকুলেশনের জন্য সেটাও দেখানো হয়েছে, ঠিক আছে? এক্সকিউজ মি। সো এভাবে ক্যালকুলেট করে নিয়ে আমরা সিবি এর ভ্যালু ক্যালকুলেট করলাম 1.060। তাহলে এমএন কে, এই যে ফিবি এমএন যেটা পেলাম তাকে সিবি দ্বারা গুণ করে বাড়িয়ে নিতে পারবো। আহ, এই যে আনইউনিফর্ম মোমেন্টের জন্য আসলে সিবি এর ভ্যালু বাড়িয়ে, সিবি এর ভ্যালু দ্বারা গুণ করে মোমেন্টকে বাড়িয়ে নিয়ে যায়। বাট এই ভ্যালু আবার এমবি, ফিবি, এমপি প্লাস্টিক মোমেন্ট যেটা, তার চেয়ে বড় হতে পারবে না। সো এটার প্লাস্টিক মোমেন্টও কিন্তু আমি এই ডিজাইন চার্ট থেকেই পাবো, ঠিক আছে? সো সেটাও আবার বের করেছে দেখো। বাট ফিবিএমপি, এই যে প্লাস্টিক মোমেন্ট, এটাও ফ্রম দ্য চার্ট পেসেস 356। অথচ এই যে সিবিএমএন যেটা, ফিবিএমএন, এই যে এটা সিবিএমএন, এটা হচ্ছে 366 কি ফিট। তো এটা তো এই ফিবিএমপি এর চেয়ে বড় হতে পারবে না, ঠিক আছে? তাহলে নিতে হবে কত, 356। সো ইউজ ফিবিএমএন ইজ ইকুয়াল টু 356 ফিট কিউব। সো এমএনটি আমরা নিব হচ্ছে দুইটা এন্ড মোমেন্টের মধ্যে যেটা সবচেয়ে বড়, ল্যাটারাল নোব ব্রেস্ট ফ্রেম যেহেতু, তাহলে ল্যাটারাল ট্রান্সলেশনের জন্য তো এটা 0। আর এমএনটি নিব কোনটা, যেটা বড় মোমেন্ট। দেখো একটা হলো 70.8 কিপ, আর একটা হচ্ছে কি ফিট, আর একটা হচ্ছে 82.4 কি ফিট, দুই এন্ডের মোমেন্ট। তো আমি কোনটা নিয়ে ডিজাইন করব এখানে? এখানে ডেফিনেটলি বড় যেটা সেটা নিয়ে ডিজাইন করব। অলওয়েজ বি কেয়ারফুল। সো আমার এমআর হবে আসলে বেসিক্যালি তাহলে যে এমইউ ইকুয়াল টু বি1 এমএনটি প্লাস বি2 এম2 এমএলটি। তো বি2 এমএলটি এগুলো তো নাই, অর্থাৎ 0। তো বি1 হচ্ছে আমরা এই যে 1.023 পেয়েছি, আর এমএনটি নিব দুই এন্ডের যে মোমেন্ট তার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা, ঠিক আছে? তো আমার মোমেন্ট
অ্যাম্পলিফাইড হয়ে খুব বেশি বাড়েনি, যেহেতু অনলি 2.3% বেড়েছে। সো এটা হচ্ছে আমার এমইউ এক্স, রাইট? এক্স অ্যাক্সিসে বেন্ডিং আমরা যেহেতু ধরেছিলাম। এখন যে এআইএস ইকুয়েশন এইচ ওয়ানে যেহেতু অ্যাক্সিয়াল ফোর্সের ইম্প্যাক্টটা বেশি, এজন্য যে দেখো মোমেন্টটাকে যে 8/9 দ্বারা গুণ করে কমিয়ে নেওয়া হয়েছে মোমেন্টের ইফেক্টটাকে। তো এখানে আমরা এই ওয়াই অ্যাক্সিসে বেন্ডিং যেহেতু কিছুই দেওয়া নাই, সেটাও জিরো। আর পিইউ বাই পিসিপিএন রেশিও আমরা অলরেডি আগেই ক্যালকুলেট করে রেখেছি। 8/9 এমইউএক্স পেলাম 80.3, আর পিবিএমএনএক্স পেয়েছি 356। এই রেশিওটা হচ্ছে 0.824, যা একের চেয়ে কম। তাহলে এই সেকশনটা স্যাটিসফাইড। তাহলে আমরা এখন কি বলবো, যে ফর দ্য গিভেন লোডিং কন্ডিশন, গিভেন লোডিং অ্যান্ড সাপোর্ট কন্ডিশন, W12/65 ইজ স্যাটিসফ্যাক্টরি। সো এইভাবেই আমরা আসলে অ্যাডিকুয়েসি চেক করতে পারি। আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা দুইটা এক্সাম্পল দেখব, এই এই একই ধরনের বলতে ব্রেস্ট ফ্রেমেরই, কিন্তু সে এখন দেখো এই যে মেম্বারের মাঝখানে ট্রান্সভার্স লোড থাকবে, ব্রেস্ট ফ্রেম বা ট্রান্সভার্স লোড। সো আরেকটাও প্রবলেম থাকবে এই একই ধরনের। আমি এখানে আজকে শেষ করি।